আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের মধ্যকার যে দ্বন্দ্ব, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন, যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া। তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যেই ঘোষণা দিয়েছেন, ডক্টর ইউনূসের সরকারের প্রতি তাদের ন্যূনতম আর আস্থা নাই। নিশ্চিতভাবেই ভারত প্রয়োজনে বাংলাদেশের সাথে সরাসরি সংঘাতে জড়াবে। কয়েকদিন আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক একই রকম পরিস্থিতি বাংলাদেশের সাথে তৈরি হলেও অবাক হবার কিছু থাকবে না। দেশবাসীর সামনে মোহাম্মদ ইউনূসের মান, সম্মান, ইজ্জত যতটুকু যা অবশিষ্ট ছিল সেটাও মাটিতে মিশে একেবারে পদদলিত হয়ে গিয়েছে। তারেক রহমান বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের মধ্যকার যে দ্বন্দ্ব, সেটি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এবং যেহেতু আরটি রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম, সেই হিসেবে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে তুমুল আলোচিত ইস্যু করিডর, সে সম্পর্কে তাদের মনোভাবে নানান ধরনের ইঙ্গিত আমরা পেতে পারি। এখন আরটি যে রিপোর্টটি করেছে সেটিকে রেফারেন্স হিসেবে নিয়েছে, আবার যেটিকে কেন্দ্র করে করেছে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেখানে একদিন আগে একটি পোস্ট করা হয়েছে সেনা প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যকার যে দ্বন্দ্ব, সেই সম্পর্কে দোষারোপ করা হয়েছে সম্পূর্ণভাবে ভারতীয় গণমাধ্যমকে। এক্স হ্যান্ডেলের এই দাবিটি কতখানি যৌক্তিক সে বিষয়ে খণ্ডন করব। তার আগে সেখানে কি বলা হয়েছে, আরটি যেটি তুলে ধরেছে সে সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। এক্স হ্যান্ডেলে দাবি করা হচ্ছে, প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে বলা হচ্ছে যে সম্প্রতি বেশ কয়েকটি ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে জড়িত করে ক্রমাগত মিথ্যা এবং বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, যেখানে অভিযোগ করা হয়েছে এই গণমাধ্যমগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য সেনাপ্রধান সাংবিধানিক ফাঁকফোকর বিবেচনা করছেন। এসব রিপোর্ট এবং নিবন্ধে দাবি করা হয়েছে যে যদি ইউনূসের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর ব্যর্থ হয়, তাহলে সেনাপ্রধান বাংলাদেশের রাজনীতিতে একটি নরম দখলের জন্য চাপ দিতে পারেন, যার ফলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়া এবং নির্বাচন দ্রুত করার জন্য চাপ দেওয়া হতে পারে। এগুলো ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হচ্ছে, সেটি প্রধান উপদেষ্টা এক্স হ্যান্ডেলে তুলে ধরা হয়েছে। এখন এইগুলোকে সামনে নিয়ে এসে আরটি যেটা বলছে রাশিয়ার গণমাধ্যম, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করলেও তার এবং সেনাবাহিনীর মধ্যে যে ক্রমবর্ধমান বিভেদ, সেই সাথে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ সম্পর্কে নানান গুঞ্জন বাংলাদেশি গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে। আরটি কিন্তু তাদের মন্তব্যটি জানিয়ে দিল এবং প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে নির্বাচন অনুষ্ঠান করতে বিলম্ব সৃষ্টি হলে অসন্তোষ বাড়বে। ডক্টর ইউনূস বারবার বলছেন যে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু সেগুলোতে কেউ আস্থা রাখতে পারছেন না। গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রশাসনের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। জেনারেল ওয়াকার ঢাকা সেনানিবাসে একটি উচ্চ পর্যায়ের সভাতে বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, এটি কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে সম্ভব, কোনো অনির্বাচিত সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। এবং করিডোর ইস্যুতে যেটি তিনি মন্তব্য করেছেন সে বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো অবস্থায় করিডোর নয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী কোনো ধরনের কোনো আপোষ করবে না। এই বিষয়গুলো আরটি তুলে ধরেছে। এখন
প্রধান উপদেষ্টার এক্স হ্যান্ডেলে যেটি দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং সেনাবাহিনীর মধ্যকার যে দূরত্ব বা দ্বন্দ্ব, সেই জন্য ভারতীয় গণমাধ্যমগুলো দায়ী। প্রথমেই বলে নিই, একথা সত্য, ভারতের বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যম চূড়ান্ত পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে। অবশ্যই আমরা এর সঙ্গে একমত এবং আমি নিজেও অনেকবার এই প্রসঙ্গে বলেছি। কিন্তু সরকারের দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিরা সেনাবাহিনী সম্পর্কে ক্রমাগতভাবে যে বিদ্বেষ ছড়াচ্ছেন, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, সেগুলোকে মিথ্যা প্রশ্নই ওঠে না। সেগুলো সম্পর্কে তো আমরা জানি। তাহলে এই যে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং সরকারের মধ্যকার যে দ্বন্দ্ব সৃষ্টি করা, তার জন্য কি শুধু ভারতীয় গণমাধ্যম দায়ী? আপনারা সব জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত কয়েকদিন আগে একটি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বললেন যে সেনাপ্রধান তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তার নামে একাধিক মামলা রয়েছে, কিভাবে মামলার অভিযুক্ত একজন ব্যক্তি বাংলাদেশের সরকার প্রধান হন, সেসব কথা তিনি বলেছেন নাকি, এটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন। এবং সেই জায়গা থেকে তিনি যখন পারলেন না এটি আটকাতে, তখন বুকে পাথর বেঁধে বিষয়টি মেনে নেওয়ার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। এই যে সন্দেহের দানা তৈরি করা, সন্দেহের বীজ বপন করা, কারা করছে এটি? তারপর সেনাপ্রধান সম্পর্কে তো জাতীয় নাগরিক কমিটির নেতারা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সাজিদ আলমরা যেই হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে আসছে, সেগুলো আমরা জানি, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগতভাবে তাদের ফেসবুক স্ট্যাটাসে যেভাবে মন্তব্য করছেন, উত্তরপাড়া উল্লেখ করে বিভিন্নভাবে সতর্ক করে দিচ্ছেন, সেগুলো আমরা জানি। যেদিন সেনাপ্রধান বক্তব্য দিলেন 21শে মে অফিসার্স অ্যাড্রেসে, সেই বিষয়েও সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনিও সেনাবাহিনীকে রাজনীতিতে নাক গলাতে আহ্বান জানালেন, এক ধরনের সতর্কতা জারি করলেন। সেনাবাহিনী রাজনীতিতে আসতে চায় না, সেনাপ্রধান স্পষ্টভাবে অনেকবার উল্লেখ করেছেন। কিন্তু অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাদের একটি বড় রোল প্লে করা হোক, এটি সবাই চায়। যাই হোক, নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা, সম্ভবত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনি তো গত বুধবারও একটু অনুষ্ঠানে বললেন। কি বললেন? ভয়ঙ্কর অবমাননাসূচক বক্তব্য। সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক, আমরা সবাই চাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টেই থাকুক, কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক পথে সেনাবাহিনী বাধা সৃষ্টি করছে। গত 15 বছরে ক্যান্টনমেন্টের রাস্তা প্রশস্ত হয়েছে, বড় বড় দালান উঠেছে, কিন্তু তাদের কাছে কোনো অস্ত্র দেখিনি। তাদের পেটগুলো অনেক বড় হয়েছে, বসে বসে থাকার কারণে তাদের পেটগুলো অনেক বড় হয়েছে, তাদেরকে কখনো মার্চ করতে দেখিনি। এই যে মন্তব্যগুলো, বিভেদ, দ্বন্দ্ব, সন্দেহ, সংশয় কারা সৃষ্টি করছে? যাই হোক, আরটি করিডোর ইস্যুতে পরবর্তীতে যে মন্তব্য করছে, কাউকে স্পেসিফিক রেফারেন্স না দিয়ে শুধু এইটুকু বলার চেষ্টা করছে যে করিডোর ইস্যুতে মিয়ানমারের রাখাইনে যদি বাংলাদেশ করিডোর দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। অতএব অনেক আগে থেকেই বলে আসছি যে এই ধরনের কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া হলে রাশিয়া, চীন, ভারত বসে থাকবে না। চীনের নানান ধরনের প্রতিক্রিয়া আমরা জানতে পারছি, ভারত তো রয়েছেই। রাশিয়ার গণমাধ্যমে সম্ভবত এইভাবে একটি রিপোর্ট এই প্রথম করা হলে, এর আগেও কম বেশি হতে পারে, কিন্তু মোটামুটি অনেক বিষয় খুব সংক্ষিপ্ত আকারে এই রিপোর্টে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ভালো থাকুন। জামাত, চরমোনাই, হেফাজত ইসলামী, দ্যাট মিনস ইসলামপন্থীদের বড় ধরনের ঐক্য হয়ে গেছে অলরেডি। দর্শক, সব ঐক্য চোখে দেখা যায় না। ঐক্য মানে নির্বাচনী জোট, একটা কমিটি গঠন করে 12 দল না 14 দল সেটা ঘোষণা করতে হবে, তারপরে বড় চেয়ারে কে বসবে এটা নির্দিষ্ট করতে হবে, না, নট নেসেসারিলি। ঐক্য টেসিট ঐক্য হতে পারে।
ট্যাসিট সমঝোতা হতে পারে, সেটাই হয়েছে। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় ফরমাল চেষ্টাও ছিল, সব পক্ষ থেকে আন্তরিক চেষ্টা ছিল। চরমোনাইয়ের পক্ষ থেকে চমৎকার আন্তরিক চেষ্টা ছিল, জামাত ইসলামের পক্ষ থেকে ছিল। 5 আগস্টের পর জামাত হেফাজত নেতাদের ডেকেছে, তাদের কাছে গিয়েছে, চরমোনাইয়ের কাছে গিয়েছে, ডেকেছে, দফায় দফায় নানান ঐক্যের উদ্যোগ নিয়েছে চরমোনাই। মানে 5 আগস্টের আগের হিসাব নিকাশ সব বাদ, পরিস্থিতি ইসলামপন্থীদের এক প্ল্যাটফর্মে এনেছে। এখন ভিজিবল কোনো ঐক্য তো আমরা দেখি না, যে জামাত, চরমোনাই, হেফাজত বা অন্যান্য যারা আছে তাদের সবার মধ্যে একটা জোট, কই আমরা তো দেখি না। কিন্তু না, আমি দেখি জামাত বর্তমানে একটা দুঃসময় অতিক্রম করছে। দুঃসময়টা কোন সেন্সে, এটা খালি চোখে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ব্যাখ্যা করছি। তো এই জরুরি পরিস্থিতিতে জামাতের জন্য এটা একটা জরুরি পরিস্থিতি। হেফাজত জামাত শিবিরের পাশে দাঁড়িয়েছে, কিন্তু চোখে দেখছেন না। কঠিন সময় পাশে দাঁড়িয়েছে এবং জামাত শিবিরেতে অনেক উপকার হয়েছে। আমি জানি না জামাত শিবিরের লোকজন ফরমালি কৃতজ্ঞতা স্বীকার করবেন কিনা, কিন্তু আমি বলছি যে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত। অনেক বড় উপকার করেছে, অনেক বড়, যেটা একসময় অকল্পনীয় ছিল। জামাত শিবির উপকার করেছে হেফাজত, চরমোনাই। হ্যাঁ, জামাত শিবিরের লোকজন অনেক ক্ষোভ আছে যে তাদের যখন ফাঁসি দেওয়া হয়েছে তখন কেউ কিছু বলেনি। না না, দ্যাট ইজ পাস্ট। 5 আগস্টের আগের কোন ইতিহাস বর্তমানের সাথে তুলনাযোগ্য নয়। হিসাব নিকাশ সব পাল্টে গেছে 5 আগস্টের পর। বাংলাদেশের কূটনীতি পাল্টে গেছে। আমি একটা শব্দ ব্যবহার করেন, 360 ডিগ্রি, 360 ডিগ্রি ঘুরে গেছে। এটা কিন্তু একটা পলিটিক্যাল সায়েন্সের টার্মিনোলজি, আপনি অনেকে জানেন না, যেটা ওই জ্যামিতির কথা না। 360 ডিগ্রি ডিপ্লোমেসি আছে, ডিপ্লোমেসিতে 360 ডিগ্রি ব্যবহার হয়। পলিটিক্যাল সায়েন্স হোক, পলিটিক্যাল ডিসকোর্স হোক, 360 ডিগ্রি আছে। ওরকম ইসলামপন্থীদের সম্পর্ক 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। আগের কি কি ওইসব ক্ষোভ টোপ, মনের কষ্ট বাদ দেন। জামাত শিবিরের পাশে দাঁড়াচ্ছে চরমোনাই, হেফাজত, এবং কার্যকরভাবে দাঁড়িয়েছে, অনেক উপকার করেছে। সর্বশেষ আবার একটা কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে, আমি সেটা বিশ্লেষণ করব। তার আগে কি করেছে সেটা একটু বলি আগে। মাহফুজরা, উপদেষ্টা মাহফুজ দিল্লি প্রথম আলো ডেইলি স্টারের পরামর্শে জামাত শিবিরকে পাকিস্তানপন্থী বলে ট্যাগ দিয়েছে। আসিফ মাহমুদও পিন্ডি বলে ট্যাগ দিয়েছে, যে পিন্ডি চলবে না। এটা বলেছে কিন্তু জামাত শিবিরকে। হেফাজত ইসলাম সাথে সাথে হুঙ্কার দিয়েছে যে পাকিস্তান পন্থী বলতে কোনো কিছু নেই, এটা বলা যাবে না। বলেছে কিন্তু জামাত শিবির। এখানে চাইলে কিন্তু হেফাজত চুপ থাকতে পারতো। এবং চরমোনাই কিছু কিছু লোকের সেই আওয়ামী খায়েশ কিন্তু যায়নি, এখনো চরিত্র যায়নি। তারা আবার ক্ষিপ্ত হয়ে লিখেছে যে না না, জামাতের পক্ষে এভাবে দাঁড়ানো কি আছে? এটা কি আমাদের আপনাদেরকে বলেছে নাকি? রাজাকার কি আমাকে আপনাকে বলেছে? পাকিস্তান বন্ধু আমাকে আপনাকে বলেছে? এটা বলেছে জামাতকে, এটা আপনি গায়ে নেন কেন? এখন পরিবর্তন হতে সময় লাগে, কিন্তু ওভারঅল পীর সাহেবরা পরিবর্তন হয়েছে, মানে দল পরিবর্তন, সমস্যা নেই। 2-4 জন আস্তে আস্তে পরিবর্তন হবে, সমস্যা নেই। এটা নিয়ে আমরা খুব ধনী। তো হেফাজত কিন্তু পাকিস্তানপন্থী এটার বিরোধিতা করে স্টেটমেন্ট দিয়েছে আনুষ্ঠানিকভাবে। আর হেফাজতের বিরুদ্ধে কিছু বলার সাহস মাহফুজদের নেই, প্রথম আলো ডেইলি স্টার এখন নেই। তাই পাকিস্তানপন্থী বলাটা কিন্তু অনেকটা থেমে গেছে। ওই বিবৃতিতে স্পষ্ট বলেছে যে দেশপ্রেমিক আলেম ওলামাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এখন হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে শুধু জামাতের লোকজনকে। ওই জামাতের আলেম ওলামাদেরকে বলছে দেশপ্রেমিক আলেম ওলামা, মানে জামাতের নেতাদের আলেম ওলামা হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, ইসলাম প্রিয় আলেম হিসেবে স্বীকার করছে, স্বীকৃতি দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে। এটা জামাত শিবিরের পাশে দাঁড়ানো। বিশেষ করে যখন আবার জামাতকে পাকিস্তানপন্থী বলে আবার জামাতের বিচার করো, জামাতকে ডিহিউম্যানাইজ করো, এই বাদ দাও, এইসব কথাবার্তা উঠছে, তখন হেফাজতের পক্ষ থেকে এই সাহসী বিবৃতি, এটা জামাতের পক্ষে একটা ছাতা নিয়ে দাঁড়ানোর মতো। জামাত বৃষ্টিতে ভিজছে, তখন একটা ছাতা নিয়ে দাঁড়ানোর মতো, জামাতকে রক্ষা করছে। আরো নানান বিষয়ে যেখানে এই ইসলামপন্থী জামাত এদেরকে ইঙ্গিত করে নানান কথা বলা হয়, সেখানে হেফাজত কোনো হীনমন্যতা ছাড়া দাঁড়ায়। আবার ওই বিএনপির এক ফৌজু পাগলা আছে না, বিএনপিও এখন কিন্তু শাহবাগীদের ল্যাজ ধরে মিছিল করে বিএনপি ছাত্রদল। ওই বিএনপিকে হেফাজত ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে স্পষ্ট বিবৃতিতে। এটাও জামাতের পক্ষ বলা যায়। ফৌজু পাগলা নানান উল্টাপাল্টা কথা বলে। ফৌজু পাগলাকে জিজ্ঞেস করলে বলবে যে আমি ইসলামের বিরুদ্ধে কিছু বলি না, আমি বলি শুধু জামাতের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে।
কিন্তু সেই ফজলু পাগলার বিরুদ্ধে হেফাজত স্ট্রং স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করেছে জামাত বলে এবার ইসলামপন্থীদের আলাদা করে নির্যাতন করবা, ওই ডিভাইড অ্যান্ড রুল, এটা চলবে না। জামাতের বিরুদ্ধে বললো আমরা আছি, এবার ইসলামপন্থীরা সবাই এক এক হয়ে আমরা তোমাদেরকে ধরব। সর্বশেষ আর একটা বিবৃতি, শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদের বিচার করতে হবে হেফাজত ইসলাম, আনুষ্ঠানিক বিবৃতি। এই কথাটা কখন বলেছে? যখন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে। এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর যেই সময়ে শাহবাগীরা এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাসের বিরুদ্ধে মিছিল করছে এবং বিএনপি ছাত্ররা তার ল্যাজ ধরে মিছিল করছে, শাহবাগীদের ল্যাজ ধরে। এর মানে এই শাহবাগীরা কিন্তু পলিটিক্যাল শাহবাগীরা পালিয়েছে, কিন্তু কালচারাল শাহবাগীরা পালায়নি। এই জন্য বর্তমান রাজনীতি নানান উস্কানি দিচ্ছে শাহবাগীরা, যে তাদের উপর একটু ইট পাটকেল ছুঁড়ে মারুক, তারা ভিকটিমহুড পলিটিক্স করবে। তো এই জায়গায় বর্তমানের রাজনীতির জটিলতা শাহবাগী এবং অ্যান্টি শাহবাগী রাজনীতি। এখানে শুধু জামাত একার পক্ষে এই শাহবাগীদের ডিল করা সম্ভব নয়, মোকাবেলা করা সম্ভব নয়। এখন হেফাজত চলে এসেছে, আর এই শাহবাগীরা কিন্তু বলছে যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে, তারা কিন্তু হেফাজতের বিরুদ্ধে কিছু বলছে না। কিন্তু হেফাজত কিন্তু ঠিকই এই শাহবাগীদের বিরুদ্ধে বিবৃতি নিয়ে মাঠে এসেছে। এটা জামাত শিবিরের পাশে দাঁড়ানোর মতোই। এটাই তো ঐক্য, যে বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়ায়। আবার হেফাজতে কিছু বললে জামাত পাশে দাঁড়ায়, চরমনাইকে কিছু বললে জামাতের লোকজন ডিফেন্ড করে। বিএনপি এখন হেফাজত জামাত চরমনাই সবার কমন এনিমি, আওয়ামী লীগ শাহবাগীর কমন এনিমি, এবং একই সুরে কথা বলছে। তাদের স্টেটমেন্টের ভাষা এক, জামাতকে আলাদাভাবে আলাদা করে কোনো কথা বলছে না। ইটস ভেরি সিগনিফিকেন্ট। শাপলা গণহত্যার সমর্থক শাহবাগীদের বিচার দাবি করেছে হেফাজতে। এখন এই ঢালাওভাবে শাহবাগীদের বিচার কিভাবে করা যায় এটা নিয়ে নানান প্রশ্ন আছে, যে আদৌ এটা সম্ভব কিনা, কোন আইনে বিচার। এটা পলিটিক্যালি মোকাবেলা করাই সবচেয়ে বড় বিচার। গত বুধবার বিকেল 5টার দিকে সংগঠনের দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট শাহবাগীদের চক্রান্তের বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র জনতার সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, 2013 সালে ইন্ডিয়ার মদদে শাহবাগ ইসলাম বিদ্বেষী গণশত্রু বাংলাদেশের সার্বভৌমত্ব ন্যায় বিচার ধ্বংস করে ফেসিবাদ কায়েমের একাট্টা হয়েছিল। সেই শাহবাগ ঘিরে আধিপত্যবাদী ইন্ডিয়ার আগ্রাসী চক্রান্ত নস্যাৎ করে দেয় হেফাজত ইসলাম। এর চরম মূল্য হিসেবে হেফাজতের 5 মে শাপলার গণজামায়াত রাতের আধারে নির্মম গণহত্যার শিকার হতে হয়। শাপলা চত্বরে তাহাজ্জুদরত রাসূল প্রেমিক নিরীহ তৌহিদি জনতার উপর সেই রাষ্ট্রীয় হত্যা লীলায় সমর্থন উস্কানি দিয়েছিল একদলীয় ফেসিস্ট শাহবাগী বাম উগ্র সেকুলার গোষ্ঠী। ইন্ডিয়ার তিরুনগর শাপলা গণহত্যার সমর্থক সেই শাহবাগীদের আজও বিচার করতে হবে। তিনি আরো বলেন, শাপলা চত্বরের প্রতিরোধের চেতনায় অনুপ্রাণিত তৌহিদি জনতা 24 গণহত্যার বিরোচিত ভূমিকা পালন করেছিল। 84 জনের অধিক মাদ্রাসা ছাত্র শিক্ষক শহীদ হন। সেই গণ অভ্যুত্থানে ফেসিবাদের জননী শেখ হাসিনাকে উৎখাত করার মধ্য দিয়ে আপামর ছাত্র জনতা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। আজকে জুলাইয়ের সেই ফেসিবাদ ও আধিপত্য বিরোধী চেতনা ও ঐক্য ধরে রেখে ফেসিবাদীদের চিহ্নিত দোসর ইসলাম বিদ্বেষী বাম ও সেকুলারদের আস্ফালন ব্যর্থ করে দিতে হবে। বিএনপির এর মানে এটা কোন প্রেক্ষাপটে? ওই এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রেক্ষাপটে শাহবাগীরা মিছিল করছে, তার প্রেক্ষাপটে এই বিবৃতি। এটা জামাতের পক্ষে দাঁড়ানো। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা দেশের ইসলামপন্থী আলেম নেতৃবৃন্দকে মৌলবাদী বলে গত 1.5 দশকের পুরনো ভারতীয় আওয়ামী বয়ানে সুর মিলিয়ে কটাক্ষ করেছেন। তো কে? এটা হচ্ছে এই গয়েশ্বরচন্দ্র রায় আলেমরা আমাদেরকে ইসলামপন্থীদের মৌলবাদী বলেছেন, যে ডক্টর ইউনূস নাকি মৌলবাদীদের একত্র করছেন। এটা এই যে রয়ের দালাল গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন। আর এগুলো তো ফজু পাগলা নিয়মিত বলেন। এটা বিএনপির ন্যারেটিভ। আর এই বিবৃতিটা দেওয়ার আরো কারণ হচ্ছে, ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগীরা রাজপথে নামছে। হেফাজতের পক্ষ থেকে একটা বার্তা, এটা উদ্বেগজনক। আওয়ামী লীগ ও ভারতীয় বয়ানে কথা বললে দেশবাসীর কাছে প্রত্যাখ্যান হবে, মানে বিএনপি দেশবাসীর কাছে প্রত্যাখ্যান হবে। এটা তো এখন জামাতের বক্তব্য, চরমনের বক্তব্য, একই বক্তব্য হেফাজতের। সুতরাং এসব আওয়ামী ফেসিবাদী ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট শাহবাগীরা ন্যায় বিচারের আজন্ম শত্রু। এদের মানুষ বিষাক্ত। এরা প্রতিক্রিয়াশীলতার ভেগধারী, সুযোগ সন্ধানী, প্রগতিশীলতার ভেগধারী। পরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেশে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সিদ্ধহস্ত। এদের চক্রান্তের বিরুদ্ধে জুলাই ছাত্র জনতাকে সতর্ক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়। এছাড়া সচিবালয় স্থিরতা বন্ধে অন্তর্বর্তী সরকারকে অতি সত্বর কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান করছি। মানে ওই শাহবাগীরা আবার এটিএম আজহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে দাঁড়াচ্ছে। সেই প্রেক্ষাপটে
হেফাজতের এই কঠিন বিবৃতি। হেফাজত, জামাত, শিবির সবাই মিলে এই শাহবাগীদেরকে মোকাবেলা করবে, আমি বিশ্বাস করি। ইউনূসের যুদ্ধের বার্তা, বিমান চিফের হুঙ্কার, দিল্লির পাল্টা প্ল্যান বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কদিন ধরে ভারত বাংলাদেশে অসংখ্য ব্যক্তিকে পুশিন করছে। কিছুক্ষণ আগের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হয়েছে যে আসলে আমাদের সীমান্তে সম্পূর্ণ বেআইনিভাবে ভারত পুশিন করে একটা উত্তেজনা তৈরি করতে যাচ্ছে। সীমান্তে বিএসএফ কে রুখে দিল বিজিবি এলাকাবাসী। লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতবাড়ি উপজেলার 5 সীমান্ত দিয়ে এক শিশুসহ 55 জন নারী ও পুরুষকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এসব নারী পুরুষের ভারতীয় প্যান কার্ড, আধার কার্ড সহ যাবতীয় পরিচয়পত্র এবং সঙ্গে থাকা রুপি কেড়ে নিয়েছে বাহিনীটি। প্রিয় দর্শক, আমি মূল ঘটনার ভিতরে চলে যাচ্ছি। আদিতমারির দুর্গাপুরের চৌরাচারী সীমান্ত দিয়ে 8 মাসের এক শিশু, 6 জন নারী ও 6 জন পুরুষ সহ মোট 13 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। একই সময় থেকে হাতীবান্ধার বনচৌকি দিয়ে 6 জন এবং 5 গ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি, সফিরহাট সীমান্ত দিয়ে 36 জনকে একযোগে বাংলাদেশ ভূখণ্ডে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর বাধায় তা ব্যর্থ হয়েছে। এর আগেও এভাবে এলাকাবাসী আসলে রুখে দাঁড়িয়েছে ভারতীয় বিএসএফ এর আগ্রাসন। সীমান্তগুলোতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে থাকায় পুশিনের শিকার লোকজন ভোর থেকে বিকাল পর্যন্ত প্রখর রোদে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছেন ভারতীয় অংশে খোলা আকাশের নিচে। বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে বিজেপির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরা এখন সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো লোকজন আসামের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে পুশিন করা ব্যক্তিরা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, বাংলা ভাষী ও মুসলিম হওয়ার কারণে তাদেরকে ধরে এনে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালানো হচ্ছে। এই পুশিনের ঘটনা ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার মধ্য থেকেই শুরু হয়েছে বা যুদ্ধবিরতির পর থেকে আমরা দেখছি। এটা কি আসলে উস্কানি, না অসতর্কতা, না অন্য কিছু? খুবই সতর্কতার সঙ্গে বাংলাদেশকে অগ্রসর হওয়া উচিত। প্রিয় দর্শক, এর আগে আমি দুটো ভিডিও ফুটেজের অংশবিশেষ আপনাদেরকে দেখাতে চাই। প্রথমটি হচ্ছে প্রায় 1 মাস আগের একটি ভিডিও। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটি বক্তৃতায় বলেছিলেন যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কি সেই বক্তব্য ছিল আপনাদেরকে শোনাতে চাই, শুনুন। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকে শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। প্রিয় দর্শক, এই বক্তব্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি বিমান বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দিয়েছিলেন। 1 মাস আগের এটি ঘটনা, যখন ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হবে এইরকম একটা অবস্থায়। প্রিয় দর্শক, আজকে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি এক বক্তৃতায় স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এরকম কোন ঘটনা ঘটতে দেবেন না বলে হুঙ্কার দিয়েছেন। সেই বক্তব্যটি আমরা শুনতে চাই। এর চুম্বক অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। উন্নয়নশীল দেশ
সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় আমাদের পররাষ্ট্র নীতির ভিত্তি। কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে। প্রিয় দর্শক, বিমান বাহিনী প্রধান যে বক্তব্য দিলেন সেই বক্তব্যের মধ্যে এটা আঁচ করা যাচ্ছে যে তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে হুমকির মুখোমুখি না হয় সে বিষয়ে সজাগ থাকতে বিমান বাহিনীর কর্মকর্তা বা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, কদিন আগে আপনারা জানেন যে অফিসার্স অ্যাড্রেসে জেনারেল ওয়াকারুজ্জামান একটি মন্তব্য করেছিলেন বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর প্রশ্নে কোনো আপোষ নয়। তবে বিমান বাহিনী প্রধানের এই বক্তব্যে অন্য কিছুর আবার আভাস পাচ্ছি। যেমন আমাদের বাংলাদেশের সীমান্তের চারপাশে ঘিরে থাকা আন্তঃদেশীয় কোনো পক্ষ থেকে যদি আক্রমণ আসে, সেই আক্রমণ যেন যথাযথভাবে মোকাবেলা করা হয় সেটির উল্লেখও তিনি করেছেন। খুবই তাৎপর্যপূর্ণ একটি সংবাদ পর্যালোচনা প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। আমি এনডিটিভির স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এনডিটিভির নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। এটি যদি আমি আপনাদেরকে চুম্বকাংশ তুলে ধরি তখনই আসলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। এনডিটিভি লিখেছে, ইন্ডিয়া টু ডাস্ট অফ 1971 ওয়ার এয়ারবেজ টু কাউন্টার বাংলাদেশের চীনা টার্ন। আমি এটার বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় দর্শক, এনডিটিভি যা বলছে সেটি হচ্ছে যে বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার পরিকল্পনা বাংলাদেশ গ্রহণ করায় ভারতের কপালে ভাঁজ ফেলেছে। এটা কিন্তু ভারতেরই শক্তিশালী গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট। এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশ যদি এই বিমানবন্দর চীনের সহযোগিতায় চালু করে তাহলে পাল্টা ব্যবস্থা হিসেবে ত্রিপুরার কৈলাস শহর বিমান ঘাঁটি পুনরায় সচল করবে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশেষ প্রতিনিধি রত্নদীপ চৌধুরীর প্রকাশিত এই প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। দর্শক, প্রতিবেদন অনুযায়ী চীনের সম্ভাব্য সহযোগিতায় লালমনিরহাট বিমানবন্দর চালুর খবরে ভারতের প্রশাসনে সতর্কতা এবং তোলপাড় তৈরি হয়েছে। কারণ ভারত মনে করছে এই বিমানবন্দরটিতে চীনের সামরিক অবকাঠামো গড়ে উঠতে পারে, যা ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থিত। এই অঞ্চলে ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স রাজ্যের সঙ্গে সংযুক্ত করে, যার কৌশলগত গুরুত্ব অপরিসীম। প্রিয় দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে যে বিমানবন্দরটির শুধু প্রয়োজনের ভিত্তিতে সচল করা হচ্ছে এবং কোনো চীনা সংস্থা এতে যুক্ত কিনা এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সেনা সদরে সোমবার এক ব্রিফিং এ মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এসব তথ্য জানিয়েছেন। তবে এনডিটিভি দাবি করেছে ভারত আশঙ্কা করছে চীনের সহায়তায় সেখানে যুদ্ধ বিমান, রাডার এবং নজরদারি সরঞ্জাম সহ সামরিক সরঞ্জাম মোতায়েন হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত ত্রিপুরার ৩২ বছর পরিত্যক্ত কৈলাসহর বিমান ঘাঁটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। প্রিয় দর্শক, ২৬শে মে ওই ঘাঁটিতে ভারতীয় এক প্রতিনিধি দল পরিদর্শনে যায় এবং ঘাঁটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে। তারা জানায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে ত্রিপুরার স্থানীয় সংবাদ মাধ্যম ত্রিপুরা টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বিমানবন্দরটি পুনরায় চালু করতে এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়ার একটি উচ্চ পর্যায়ের দল অবকাঠামো ও আশপাশের এলাকা পরিদর্শন করেছে। এতে ওই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে এই পদক্ষেপ শুধু বাংলাদেশের উদ্যোগের জবাব নয়, বরং শেখ হাসিনা পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের প্রতিক্রিয়াও হতে পারে। এনডিটিভি জানিয়েছে শেখ হাসিনাকে ভারত দীর্ঘদিন ধরে মূল্যবান মিত্র হিসেবে দেখেছে, কিন্তু বর্তমান সরকারের নীতিতে চীন ও পাকিস্তানের প্রতি ঘনিষ্ঠতার ইঙ্গিত থাকায় ভারত উদ্বেগ প্রকাশ করছে বলে তার পররাষ্ট্র দপ্তর বিভিন্ন সময়ে জানিয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনা এবং ভারতের পাল্টা প্রস্তুতি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক টানাপোড়েন আরো ঘনীভূত করার ইঙ্গিত দিচ্ছে। উভয় দেশ যদি এই বিষয়ে কূটনৈতিকভাবে সমাধানে না আসে, তবে এটি দুটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে। প্রিয় দর্শক, আমি আবারও ফিরে যেতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাসখানেক আগে দেয়া সেই বক্তব্য, যে বক্তব্যে তিনি বিমান বাহিনীর উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি নেবার জন্য বলেছেন, এবং তিনি বলেছেন যে এই প্রস্তুতি যেন তেন ভাবে নিলে হবে না, এই প্রস্তুতি অবশ্যই বিজয়ের জন্য নিতে হবে। এই বক্তব্যের পর কয়েকটি প্রশ্ন সামনে এসেছে যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এইরকম একটা পরিস্থিতিতে কেন যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন? তিনি কি বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে আগামী দিনের কোনো আভাস বা বার্তার পরিপ্রেক্ষিতে এ ধরনের মন্তব্য করেছেন, নাকি তিনি স্বভাবসুলভ ভাবেই বলেছেন? কিন্তু আমরা তো জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি মাস্টার মাইন্ড হিসেবেও পরিচিত। তো এইরকম একজন মাস্টার মাইন্ডের কণ্ঠ থেকে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নেবার আহ্বান কি আসলে লালমনিরহাটে বিমানবন্দর তৈরিকে ঘিরে এই উপমহাদেশ জুড়ে যে উত্তেজনার লক্ষণ আমরা পাচ্ছি সেটির দিকে ইঙ্গিত করছে? প্রিয় দর্শক, আরেকটি খবর প্রকাশিত হয়েছে আজকেই, নয়াদিগন্ত পত্রিকায় এসেছে যে বাংলাদেশকে ঘিরে ফেলেছে ভারত। আপনারা জানেন যে সেভেন সিস্টার্স নিয়ে ইতিমধ্যে 6 বার কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। তিনি চীন সফরে গিয়েও বলেছেন যে সেভেন সিস্টার্স এবং এই বাংলাদেশের মধ্যে পার্বত্য চট্টগ্রাম, এই সেভেন সিস্টার্স সহ পার্বত্য চট্টগ্রামের সমুদ্র বন্দরের অভিভাবক হচ্ছে বাংলাদেশ, মানে এখানে সমুদ্রের অভিভাবক বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সাধিত হলে চট্টগ্রাম বন্দরের মধ্য দিয়ে সেভেন সিস্টার্স এর মাধ্যমে উপকৃত হবে। তো চীনে গিয়ে যখন এই কথা মোহাম্মদ ইউনূস বলেছেন, তখন ভারতীয় পররাষ্ট্র দপ্তর থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ প্রতিবাদ জানিয়েছে, পাশাপাশি তারা নড়ে চড়েও বসেছে। এরকম ইঙ্গিতের পর আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমূহ পদক্ষেপকে মোকাবেলার জন্য ভারত বাংলাদেশের চতুর্দিকে একটা সড়ক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। এর নাম দিয়েছে এন সার্কেল। তো এই এন সার্কেল দিয়ে আসলে ভারত ঘিরে ফেলতে চাচ্ছে বাংলাদেশকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের চারপাশ ঘিরে ফেলেছে ভারত। এই উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি 3 দিকে সড়ক ও রেলপথ থাকছে। পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প। এমনিতেই শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিট প্রকল্পের জন্য পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর আগে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে রংপুর থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই প্রকল্পে অর্থায়ন করছে জাপান। হাসিনা পতনের পর ওই প্রকল্প কিছুটা হোঁচট খেলেও তা সক্রিয় করে তুলতে জাপানের কাছে $1 বিলিয়ন বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা এখন জাপান সফরে রয়েছেন। তিনি এই সফরে গিয়েও এই $1 বিলিয়ন কথা আবারও শুরু করিয়ে দেবে জাপান সরকারকে। জাপান সফরের আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এখন রাশিয়াকে ঘিরে দেশগুলোর সার্কেল গড়ে তোলার অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রিয় দর্শক, বাংলাদেশের উত্তরে ভারত বার্তা ভারতীয় মিডিয়াতে অব্যাহতভাবে দেওয়া হচ্ছে। সর্বশেষ আসামের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে ভারতের চিকেন নেক নিয়ে বাংলাদেশ যদি কোনো পরিকল্পনা করে তাহলে বাংলাদেশের ফেনী চিকেন নেক সহ আরেকটি চিকেন নেক নিয়েও উদ্বেগ বাড়বে। তো ভারতীয় মিডিয়া দ্য প্রিন্ট তার প্রতিবেদনে বলছে যে ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে। বাংলাদেশের উন্নয়নের জোর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিকল্পগুলোর উপর নতুন করে মনোযোগ দেওয়া প্রয়োজন। বিশেষ প্রিয় দর্শক, তার মানে বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক না করে ভারত বিকল্প পথে তার সেভেন সিস্টার্সে ব্যবসা বাণিজ্য এবং অগ্রগতির যাত্রা করতে চায়।
ফলে অনেকে বলছেন যে এটাও এক প্রকার বাংলাদেশকে ঘিরে ফেলা হবে। এই পরিপ্রেক্ষিতে বিশ্লেষকদের মতামত হচ্ছে, বাংলাদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলা করতে হয়, তাহলে এই দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রগুলোর সঙ্গেও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে হবে ঢাকাকে, যেমন চীন, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা। এই রাষ্ট্রগুলোকে অবশ্যই সম্পর্কের ঘনিষ্ঠতায় আনতে হবে বাংলাদেশকে। তবেই খানিকটা হলেও বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে নিবর্তনমূলক বা অন্যায্যমূলক আচরণ রয়েছে সেটা কমবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বার্তা, আজকে বিমান বাহিনী প্রধানের একটি বার্তা এবং এনডিটিভির রিপোর্ট, এগুলোর মধ্যে একটা সুস্পষ্ট। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।